নমস্কার সবাইকে। আবৃত্তিতে শ্রাবণী রায় বর্মন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প পড়ে পাওয়া পাঠ করে শোনাব। এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত। এ গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি, বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত অভিভূত। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্রও ফুটে উঠেছে এ গল্পে। শুরু করছি আজকের নিবেদন পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি। বেলা বেশি নেই। বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড়। সে হঠাৎ কান খাড়া করে বললে, ওই শোন। আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কী রে? বিধু আমাদের কথার উত্তর দিলে না, তখনও কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠল, ওই ওই শোন। আমরাও এবার শুনতে পেয়েছি। দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুঁড়ো গুঁড়ো মেঘের আওয়াজ। নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে, ও কিছু না। বিধু ধমক দিয়ে বলে উঠল, কিছু না মানে? তুই সব বুঝিস কি না? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস? ঝড় উঠবে, এখন জলে নামবো না, কাল বৈশাখী। আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে। কাল বৈশাখীর ঝড় মানেই আম কুড়ানো। বাড়ুজ্যেদের মাঠের বাগানে চাপাতলির আম এ অঞ্চলে বিখ্যাত। মিষ্টি কি এ সময়ে পাকে। ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি। যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়। সবাই বললাম, তবে থাক। কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে। আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না, তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে? বিধু আমাদের সকল সংশয় দূর করে দিলে, যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে। সে জানিয়ে দিলে যে সে নিজে এক্ষুনি চাপাতলির আমতলায় যাচ্ছে। যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। এরপর আর আমাদের সন্দেহ রইল না। আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। ভীষণ ঝড় উঠল। কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে। বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো। ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল। একটু পরেই ঠান্ডা হাওয়া বইল। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলের বর্ষা নামলো। বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে। আম ঝরছে শিলাবৃষ্টির মতো। প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম। আমরাও যথেষ্ট আম কুড়ালাম। আমের ভারে নুয়ে পড়লাম এক একজন। ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি। পথে কেউ কোথাও নেই। ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে। পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে।
কাঁটাওয়ালা সাই বাবলার ডালে পথ ভর্তি। কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধ অন্ধকারের মধ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল। আমায় বলল, দেখ তো রে, জিনিসটা কি? আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স, চাবি বন্ধ। এ ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স। টাকা কড়ি রাখে পাড়াগাঁয়ে, এ আমরা জানি। বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল। বলল, দেখি জিনিসটা। দেখ তো, চিনিস? চিনি, ডবল টিনের ক্যাশ বাক্স, টাকা কড়ি থাকে, তাও জানি। এখন কি করবি? সোনা গয়নাও থাকতে পারে, ভারী দেখছিস কেমন? তা তো থাকেই, টাকা গয়না আছে এতে। টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজন সেই অন্ধকারে তেঁতুলতলায় বসে পড়লাম। দুজন এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে। যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি, তাও একপাশে অনাদৃত অবস্থায় পড়েই রইল, থলিতে বা দড়ির বোনা গেজেতে। বাদল বললে, কেউ জানে না যে আমরা পেয়েছি। তা তো বটেই, কে জানবে আর। এখন কি করা যায় বল? বাক্স তো তালা বন্ধ। এক্ষুনি ইট দিয়ে ভাঙি যদি বলিস তো। না জানি কত কি আছে রে এর মধ্যে। তুই আর আমি দুজনে নেব, আর কেউ না। খুব সন্দেশ খাবো। ঝড়ের ঝাপটা আবার এলো। আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে। অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময়ে গাছতলায় বসে থাকি। বাদল বলল, শীতে কেঁপে মরছি, কি করা যাবে বল? বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না। তাহলে সবাইকে ভাগ দিতে হবে, সবাই জেনে যাবে। কি করবি? আমার মাথায় কিছু আসছে না রে। ভাঙি তালা, ইট নিয়ে আসি। তুই থাক এখানে। না, তালা ভাঙিস নে, ভাঙলেই তো গেল। অন্যায় কাজ হয় তালা ভাঙলে, ভেবে দেখ। কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, তাকে ফিরিয়ে দেব বাক্সটা। বাদল ভেবে বলল, ফেরত দিবি? দেব ভাবছি। কি করে জানবি কার বাক্স? চল, সে মতলব বার করতে হবে, অধর্ম করা যাবে না। এক মুহূর্তেই দুজনের মন বদলে গেল। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেবার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো। বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম। বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা। তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে। বর্ষার দিন, আকাশ মেঘে মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম, সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে। একটা চাপা গাছের ফোটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে। ব্যাং ডাকছে নরহরি বৈষ্ণবের ডোবায়। আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো এ মিটিং বসেছিল। বাক্স ফেরত দিতেই হবে, এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব। মিটিংয়ে এসে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনেই নিয়েছিলাম। বিধুকে বলা হলো, বাক্স ফেরত দেয়া সম্বন্ধে আমরা সকলেই একমত। অতএব এখন উপায় ঠাউরাতে হবে বাক্সের মালিককে খুঁজে বের করার। কারো মাথায় কিছু আসে না। এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো যে কেউ এসে বলতে পারে বাক্স আমার। কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করব? মস্ত বড় কথা, কোনো মীমাংসাই হয় না। অবশেষে বিধু ভেবে ভেবে বললে, মতলব বার করেছি। ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দিকি। বলেছি, বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। 2-3খানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো। বিধু বললে, লেখ। বাদল লিখুক, ওর হাতের লেখা ভালো। বাদল বললে, কি লিখবো বলো? লেখ বড় বড় করে, বড় হাতের লেখার মতো, বুঝলি? আমি বলে দিচ্ছি, বলো। আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি। যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন। ইতি
বিধু, সিধু, নিধু, তিনু। আমি আর বাদল আপত্তি করে বললাম, বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি? আমাদের ভালো নাম লেখ। বিধু বললে, লিখে দাও। ভালোই তো, ভালো নাম সবারই লেখো। তিনখানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেয়া হলো। 2-3 দিন কেটে গেল, কেউ এলো না। 3 দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডীমণ্ডপের সামনে এসে দাঁড়ালো। আমি তখন সেখানে বসে পড়ছি। বললাম, কি চাও? বাবু, ইদির ভীষণ কার নাম? আমার নাম। কেন, কি চাই? একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন? আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি। তখন বিরক্তিভাবে বললাম, কীরকম বাক্স? কাঠের বাক্স। না, যাও। বাবু, কাঠের নয়, টিনের বাক্স। কী রঙের টিন? কালো। না, যাও। বাবু দাঁড়ান বলছি, মোর ঠিক মনে হচ্ছে না। এই রাঙা মতো। না, তুমি যাও। লোকটা অপ্রতিভভাবে চলে গেল। বিধুকে খবরটা দিতে সে বলল, নয়, ওর না, লোভে পড়ে এসেছে। ওর মতো লোক কত আসবে? আবার 3-4 দিন কেটে গেল। বিধুর কাছে একজন লোক এলো, তারপরে তারও বর্ণনা মিলল না। বিধু তাকে বিদায় দিলে পত্রপাঠ। যাবার সময় সে নাকি শাসিয়ে গেল, চৌকিদারকে বলবে, দেখে নেবে আমাদের ইত্যাদি। বিধু তাচ্ছিল্যের সুরে বলল, যাও যাও, যা পারো করো গিয়ে। বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও। আর কোনো লোক আসেনি। বর্ষা পড়ে গেল ভীষণ। সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা। বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে। 2-1টা গরু আমরা দেখলাম ভেসে যেতে। অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। নদীর চরে ওদের ছোট ছোট ঘরবাড়ি সেবারও দেখে এসেছি। কি চমৎকার পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা ওদের চরে। 2 পয়সা আয়ও পেত তরকারি বেচে। কোথায় রইল ওদের পটল কুমড়োর আবাদ? কোথায় গেল তাদের ঘরবাড়ি? আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম। সবাই বলতে লাগলো, অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে। একদিন বিকেলে আমাদের চণ্ডীমণ্ডপে একটা লোক এলো। বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমাজমির হিসাব দেখছেন। গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মুজরি চাইতে এসেছে। আরও 2-1 জন প্রজা এসেছে খাজনাপত্র দিতে। আমরা 2 ভাই বাবার কড়া শাসনের বইয়ের পাতা ওল্টাচ্ছি। এমন সময়ে একটা লোক এসে বলল, দণ্ডব হই ঠাকুরমশাই। বাবা বললেন, এসো, কল্যাণ হোক। কোথা থেকে আসা হচ্ছে? আজ্ঞে, অম্বরপুর থেকে। আমরা কাপালি। বসো, কি মনে করে? তামাক খাও, সাজো। লোকটা তামাক সেজে খেতে লাগলো। সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে। বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিশেষ খোলার গোয়ালদের চালা ঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে। এই বন্যায় না আছে কাপড়, না আছে ভাত। দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে, সেও এবার ফুরিয়ে এলো। চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে। বাবা বললেন, আজ এখানে 2টি ডাল ভাত খেও। লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, তা খাবো। খাচ্ছি তো আপনাদের। দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই, এই গত জ্যৈষ্ঠী মাসে নির্বিষ খোলার হাট থেকে পটল বেচে ফিরছি। ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম। প্রায় 250 টাকার গহনা, আর পটল বেচা নগদ টাকা 50টি। একটা টিনের বাক্সের ভেতর ছিল। সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ির থেকে কোথায় পড়ে গেল, তার আর খোঁজই হলো না। সেই হলো শুরু, আর তারপর এলো এই বন্যে। বাবা বললেন, বলো কি, এতগুলো টাকা গহনা হারালে? অদেষ্ট, একেই বলে বাবু, অদেষ্ট। আজ সেগুলো হাতে থাকলে। আমি কান খাড়া করে শুনছিলাম। বলে উঠলাম, কী রঙের বাক্স? সবুজ টিনের। বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানেন না। আমায় ধমক দিলেন, তুমি পড়ো না, তোমার সে খোঁজ কী দরকার? কিন্তু আমি ততক্ষণে বইপত্তর ফেলে উঠে পড়েছি। একেবারে এক ছুটে বিধুর বাড়ি গিয়ে হাজির।
বিধু আমার কথা শুনে বললে, দাঁড়া, সিধু আর তিনুকে নিয়ে আসি, ওরা সাক্ষী থাকবে কি না। বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে, ও বড় হলে উকিল হবে সবাই বলতো। 8 ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটোখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটি যেন কেমন হকচকিয়ে গেল, চোখ দিয়ে জল পড়তে লাগলো, কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে, ঠাকুরমশাই, আপনারা মানুষ না দেবতা, গরিবের উপরে এত দয়া আপনাদের। সিধু অত সহজে ভুলবার পাত্র নয়। সে বললে, দেখে নাও মাল সব ঠিক আছে কিনা, আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দিও, বুঝলে। কাকাবাবু, আপনি একটু কাগজ দেন না, ওকে লিখতে জানো তো? না, ও উকিলই হবে বটে। আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের নিবেদন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে নতুন সময়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন গল্প শুনতে আবৃত্তিতে শ্রাবণী রায় বর্মন চ্যানেলটির সঙ্গেই থাকুন।